হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলেছি তারাপীঠের উদ্দেশ্যে সবাই মিলে একসাথে। তারাপীঠ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট মহকুমায় অবস্থিত একটি শহর এবং হিন্দুদের তীর্থস্থান। শহরটি তারাপীঠ মন্দির এবং হিন্দু শ্মশানের জন্য বিখ্যাত। তারাপীঠ নিয়ে ভিডিও করতে গিয়ে অনেক অজানা তথ্য জানলাম, যা আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। তাই স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটি এবং শুনতে থাকুন তারাপীঠের কাহিনী। অনেকের মনেই প্রশ্ন জাগে যে তারাপীঠ সিদ্ধপীঠ নাকি শক্তিপীঠ। সিদ্ধপীঠ মানে হলো যা জ্ঞান, প্রজ্ঞা, সুখ এবং অলৌকিক শক্তি প্রদান করে। শক্তিপীঠ হলো বিশ্বকে মহা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু মহাদেবকে সতীমাতার দেহ থেকে আলাদা করেন এবং তার সুদর্শন চক্র দিয়ে সতীমাতার অংশ ৫১টি অংশে বিভক্ত করেন। এই অংশগুলি যেখানে যেখানে পড়েছিল সেগুলি শক্তিপীঠ নামে পরিণত হয়। ভারতবর্ষ সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় এই ৫১টি পীঠ অবস্থিত। গুগল ঘাঁটলে দেখতে পাবো যে ৫১টি যে শক্তিপীঠ রয়েছে তার মধ্যে কিন্তু তারাপীঠের নাম নেই। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ। তবে কোনো কোনো জায়গায় আবার লেখা আছে যে তারাপীঠে সতীর তৃতীয় চক্ষু পতিত হয়েছিল, তাই তার নাম তারাপীঠ। আবার অন্য মতে সতীর যে ১০ মহাবিদ্যা অর্থাৎ ১০টি যে ভয়ঙ্কর রূপ, তার দ্বিতীয় রূপ হলো তারা, তাই এখানের নাম তারাপীঠ। তিনি সব জায়গায় সবাইকে উদ্ধার করেন, তাই তাকে তারা বলা হয়। অন্য মতে সমুদ্র মন্থনের সময় যে বিষ বের হয়েছিল তা শিব পান করেন এবং মহাবিশ্বকে রক্ষা করতে, কিন্তু তার গলায় তীব্র জ্বালার সৃষ্টি হয়, যা দূর করার জন্য সতী তারা রূপে শিবকে তার গলায় বিষের প্রভাব থেকে মুক্তি দেওয়ার জন্য বুকের দুধ খাওয়ান। এখানে যে পাথরের মূর্তিটি আছে তাতে এই ছবিই ধরা পড়ে। গর্ভগৃহে দুটি তারার মূর্তি রয়েছে। তারার পাথরের মূর্তিটি শিবকে দুধ খাওয়ানো মা হিসাবে দেখানো হয়েছে, আর আদি মূর্তি একটি ৩ ফুটের ধাতব মূর্তি দ্বারা ছদ্মবেশিত, যা ভক্তরা দেখে থাকেন। তারাপীঠ মন্দিরের ইতিহাস ঘাঁটলে দেখা যায় বশিষ্ঠ মুনি তান্ত্রিক কলা আয়ত্ত করতে চেয়েছিলেন, কিন্তু নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও তিনি ব্যর্থ হন। তখন তাকে ভগবান বুদ্ধ জানান তারাপীঠে অনুশীলন করার জন্য, কারণ এই স্থানটি মা তারার উপাসনা করার জন্য আদর্শ স্থান ছিল। বশিষ্ঠ মুনি তারাপীঠে এসে তান্ত্রিক রীতিতে মা তারার পূজা শুরু করেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মা তারা তার সামনে স্বর্গীয় মায়ের রূপে আবির্ভূত হন, যা ভগবান শিবকে তার স্তনে স্তন্যপান করান এবং তারপরে পাথর হয়ে যান। সেই দিন থেকেই তারাপীঠে দেবতার এই মাতৃমূর্তিটি পূজিত হয়। যাই হোক, দুপাশের এরকম দোকান দেখতে দেখতে সোজা চলে আসুন মন্দিরে পুজো দেওয়ার থাকলে পুজোর জিনিস নিয়ে। এটি মন্দিরের মেন প্রবেশ পথ। এইদিকে সোজা প্রবেশ করুন। পারলে যেখান থেকে পুজোর জিনিস কিনবেন সেখানে মোবাইল রেখে দিয়ে আসুন। এই পথ ধরে সোজা মন্দিরের ভেতরে প্রবেশ করুন। এখানে সকাল ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত প্রতিদিন পুজো হয়ে থাকে। ভোর ৪টার সময় দেবীকে সানাই এবং অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দের দ্বারা জাগিয়ে গর্ভদ্বারে মায়ের পায়ে মধু ঘি মাখিয়ে জীবিত কুণ্ডে জল দিয়ে স্নান করানো হয় এবং রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং তারপর মাকে শাড়ি এবং মালা পরিয়ে মঙ্গল আরতি শুরু করা হয়। এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। আগে লাইনটা অন্যভাবে ছিল, এখন পুজো দেওয়ার লাইন সম্পূর্ণ আলাদাভাবে হয়ে গেছে। মন্দিরের এই দিকে প্রবেশ করুন। এখানে একটা পুকুর আছে যার নাম জীবিত কুণ্ড। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এর নাম জীবিত কুণ্ড। জয় দত্ত সদাগরের মৃত পুত্রের প্রাণ ফিরে পাওয়া গিয়েছিল, সেই কারণে এই পুকুরের নাম হয়েছে জীবিত কুণ্ড। এর জল খুবই পবিত্র, তবে এই জলের মধ্যে কাপড় কাচা এবং গবাদি পশু স্নান করানো নিষিদ্ধ। কোনো কিছু ময়লা এখানে ফেলবেন না। পুকুরের পাড় বরাবর হেঁটে চলে যান, দেখতে পাবেন লাইন দাঁড়িয়ে আছে।
সব লাস্টে গিয়ে লাইনে দাঁড়িয়ে যান। এখানে লাইনটা ৩-৪টা ভাগে ভাগ হয়ে গেছে এবং লাইনটা খুবই ঘুরে ঘুরে সৃষ্টি হয়েছে। এখানে বসারও জায়গা রয়েছে এবং পুজোর যে জিনিসপত্র সেগুলো রাখারও চেয়ারের মতো করা আছে, সেখানে রাখতে পারেন। এখানে অনেকগুলো লাইন থাকলেও এই লাইনগুলো সব আস্তে আস্তে একটা লাইনে গিয়ে মিলিত হয়েছে। এটা বিকাল 4:30টার সময় করা ভিডিও, তাতেই এত লাইন। ভোর 6টার থেকেই এরকম লাইন পড়ে যায়। এই যে দেখুন, এইখানে লাইনটা আস্তে আস্তে সিঙ্গেল লাইনে পরিণত হয়েছে। যদি আপনি মোবাইল ফোন এনে থাকেন তাহলে মোবাইল ফোন নিয়ে এরপর আর যাওয়া যাবে না। এই যে এখানে দেখুন, মোবাইল জমা দিতে হবে। মোবাইল জমা না দিলে ফাইন হয়ে যাবে। এইখানে কিছু পাথর এবং ধাগা আছে, যেগুলোকে অনেকে মনস্কামনা পূর্ণের জন্য এখানে বেঁধে রাখে এবং মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেগুলো এসে আবার খুলে দিয়ে যায়। পারলে আপনিও করতে পারেন। যাই হোক, এই দিক হয়ে এই যে দেখুন, সিঁড়ি হয়ে লাইনটা উপরের দিকে উঠছে। এটা পুরোপুরি সিঙ্গেল লাইন। এরপরে আবার এই দিক হয়ে লাইন যাচ্ছে। এই লাইনটা কত তাড়াতাড়ি যাবে সেটা নির্ভর করছে 500 টাকার যে ভিআইপি লাইন আছে সেখানে ভিড় কেমন আছে। কারণ এটা হচ্ছে পুরোপুরি জেনারেল লাইন এবং 500 টাকার যে ভিআইপি লাইন, সেই লাইনে যদি বেশি ভিড় থাকে তাহলে এই লাইনটা ঢুকতে দেরি হয়। আর যদি কম ভিড় থাকে তাহলে খুব দ্রুত এই লাইনটা রান করে। মন্দিরে ঢোকার কিছুক্ষণ আগে থেকেই পুরো ভট্টাচার্য মশাই যারা থাকেন তারা মন্ত্রপাঠ শুরু করে দেন এবং মন্দিরের ভিতরে আপনি মায়ের পায়ে আলতা ঢালতে পারেন এবং মাতৃমূর্তি দর্শন করুন এবং প্রণাম করুন এবং নিজের মনের ইচ্ছা মাকে জানান। এখানে আপনি ভিআইপি লাইনে ঢুকুন আর জেনারেল লাইনে ঢুকুন, বেশিক্ষণ কিন্তু কাটাতে পারবেন না। এই যে নিচে যারা দাঁড়িয়ে আছে এরা 500 টাকা দিয়ে কুপন কেটেছে এবং সেই কারণে এরা ভিআইপি লাইনের অন্তর্ভুক্ত। এই এখন জেনারেল লাইনের গেটটা খোলা আছে, সেই কারণে ভিআইপি লাইনের গেটটা বন্ধ আছে। আবার পরে ভিআইপি লাইনের গেটটা যখন খোলা থাকবে তখন জেনারেল লাইনের গেটটা বন্ধ হয়ে যাবে। আগে এই সিস্টেম ছিল না, বর্তমানে এই সিস্টেম চালু হয়েছে। তবে লাইন খুব তাড়াতাড়ি শিফট হচ্ছে। পকেটমার হতে সাবধানে থাকবেন আর মোবাইল নিয়ে একদমই প্রবেশ করবেন না। পুজো দেওয়া হয়ে গেলে আরেকটা যে গেট আছে এই যে এই দিক হয়ে বাইরে বেরিয়ে যাবেন। এটা হলো নিকাশের পথ, অর্থাৎ বাইরে যাওয়ার রাস্তা। এই মন্দিরটি প্রায় 300 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি 4টি চালা দিয়ে নির্মিত, যার উচ্চতা 64 ফুট। আপনি যদি এখানে মায়ের প্রসাদ খেতে চান তাহলে সেটা আপনাকে আগে জানাতে হবে এবং সেটার টাইম হচ্ছে সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হয়। এখানে লেখা আছে দেখুন, মিনি স্কার্ট, কোয়ার্টার, বারমুন্ডা, লুঙ্গি ইত্যাদি ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ করবেন না। এখানের মন্দিরের মধ্যে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, সেগুলো ঘুরে দেখবেন। মন্দিরের মধ্যে এখনো অনেক কাজ চলছে। মন্দিরের পাশে অনেক কিছু কনস্ট্রাকশন হচ্ছে দেখলাম। এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে যেটাতে গণেশ ঠাকুরের মূর্তি আছে। এটি একটি বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরটি তারাপীঠ মন্দির চত্বরেই অবস্থিত। এখানে পারলে পুজো দিতে পারেন। এর পাশেই যে আরেকটি মন্দির আছে সেটি শিব মন্দির, এখানেও পারলে পুজো দিতে পারেন। এই মন্দিরগুলোতেও ফটো তোলা নিষিদ্ধ, তাই ক্যামেরা নিয়ে ফটো তুলতে যাবেন না। যতক্ষণ পারেন মন্দির চত্বর ঘুরে দেখুন, তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কারণ চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে। মন্দিরে পুজো দেওয়ার থাকলে আগেই পান্ডাদের সাথে কথা বলে নেবেন, না হলে পুজোর পরে ফালতু বচসায় জড়াবেন। পুজোর
দক্ষিণা কত কি লাগবে সেটা আগেই জেনে নেবেন। মন্দিরে এখনো ভালোই ভিড় আছে, যদিও আজকে কোনো যোগ নেই। অমাবস্যাতে প্রচণ্ড ভিড় হয়। যাই হোক, এরপর আস্তে আস্তে সূর্য ডুবে গেছে, তাই মন্দির থেকে আমরা এরপর বেরিয়ে যাচ্ছি। এরপরে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের কাছেই যে মহাশ্মশান আছে সেইখানে পারলে যেতে পারেন। তারাপীঠের যে মহাশ্মশান তা সামনেই অবস্থিত। এই মহাশ্মশান পূর্বে অন্ধকার জঙ্গলের মধ্যে থাকলেও বর্তমানে দিনের বেলায় সেই ভয়ঙ্করতা বোঝা যায় না। এখানে যেতে গেলে আপনাকে জুতো খুলে যেতে হবে। পারলে এখানে মোমবাতি এবং ধূপ দিয়ে পুজো দিতে পারেন। এখানে সবাই বসে আছে, তবে রাত্রিবেলায় গভীর রাতে এখানে আসার সাহস বেশি দেখাতে যাবেন না। এটি খুবই নির্জন জায়গা। তারাপীঠের এই শ্মশানকে শক্তিপীঠের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। তান্ত্রিকদের হাড় কঙ্কাল নিয়ে তন্ত্র সাধনার এটি একটি পছন্দের স্থান। শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদ, এটি শ্মশানেরই ঘাট। এখানে সাধুরা ছাই ভস্ম মেখে মাথার খুলি নিয়ে তন্ত্র সাধনা করে থাকেন। বামদেব এখানেই তন্ত্র সাধনা করেছিলেন। উনাকে লোকেরা বামাখ্যাপা বললেও তিনি কোনো পাগল ছিলেন না। তিনি হলেন বামার পাগল বা ঐশ্বরিক নেশাগ্রস্ত। এখানে পাগল শব্দটি তান্ত্রিক ঐতিহ্যে একটি উপাসককে শ্রেষ্ঠত্বের প্রশংসা করার জন্য ব্যবহৃত হয়। তিনিই তারাপীঠের ভৈরব। তারা মায়ের মাহাত্ম্য অফুরন্ত। বহু শতাব্দীতে তিনি তার ভক্তদের বহু চেহারা দিয়ে দর্শন দিয়েছেন। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল পুরোপুরি। রাতের তারাপীঠ একটু দেখে নিন। এই যে পাশেই রয়েছে দ্বারকা নদ, এটা বর্ষাকালে জল থাকলেও অন্য সময় শুকনো থাকে। আমার এই ভিডিওটিতে আমি কিভাবে তারাপীঠ আসবেন সেই নিয়ে কোনো কিছু বর্ণনা করিনি, এবং কোথায় থাকবেন বা কোথায় খাবেন তাও বর্ণনা করিনি। তার কারণ তারাপীঠে প্রচুর হোটেল রয়েছে এবং প্রচুর থাকার জায়গাও রয়েছে। বিভিন্ন বাজেটের মধ্যে আপনারা হোটেল এবং গেস্ট রুম পেয়ে যাবেন। আর সামনেই রামপুরহাট স্টেশন, সেখান থেকে অটো বা টোটো করে সহজেই চলে আসতে পারেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পারলে ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখবেন জয় তারা। ধন্যবাদ।